Hello everyone, welcome to our channel Induced Fusion. WBCS প্রিলিমিনারি, WBCS মেন্স এবং অন্য কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছি তাদের জন্য জেনারেল সায়েন্স পার্টের বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটে সাবজেক্ট থেকে সিলেক্টিভ কিছু এমসিকিউ নিয়ে আমরা যে ক্লাস শুরু করেছি, ক্লাস 1, ক্লাস 2 আমরা করে ফেলেছি, আজকে ক্লাস 3। যারা আগের ক্লাসগুলো করেনি তাদেরকে বলবো অবশ্যই আগের ক্লাসগুলো করে নেবে। যাদের চ্যাপ্টার ওয়াইজ সমস্যা তাদের জন্য অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চলছে, সেগুলো অবশ্যই দেখে নিতে পারো। আর আজকের ক্লাসে আমরা বিশেষত যে 25খানা এমসিকিউ নিয়ে হাজির হয়েছি, এই এমসিকিউগুলো আশা করি বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে এবং অবশ্যই খুব হেল্পফুল হবে। এই আশা রেখে আমরা ক্লাসটা শুরু করছি। প্রত্যেকের সাথে থাকো এবং ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করো। চলে যাবো আমাদের প্রথম কোশ্চিন, ফার্স্ট কোশ্চিনে। ফার্স্ট কোশ্চিন কি বলছে দেখো তো। A heavy body and light body have some momentum, but kinetic energy is greater for একটা হালকা বস্তু এবং একটা ভারী বস্তু, দুটোর মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ, দুটোর ভরবেগ মনে করো সমান, কিন্তু কাইনেটিক এনার্জি একজনের বেশি হবে একজনের কম হবে। এখানে জানতে চেয়েছে কার কাইনেটিক এনার্জি বেশি হবে, গ্রেটার হবে। ঠিক আছে, এই কোশ্চেনের অ্যান্সার অবশ্যই হবে অপশন বি, হালকা বস্তু। হালকা বস্তুর ক্ষেত্রে হালকা বস্তুর ক্ষেত্রে কাইনেটিক এনার্জি, গতিশক্তির মান বেশি হবে। কেন হবে সেটাও জানা উচিত। এখানে একটা জিনিস খেয়াল করো, মনে করো হালকা বস্তুর ক্ষেত্রে মাসটা হচ্ছে ছোট হাতের এম, ভারী বস্তুর ক্ষেত্রে মাসটা মনে করো বড় হাতের এম। এখন ছোট হাতের এম মানে অবশ্যই এটা হালকা বস্তুর মাস, ছোট হাতের এম বা বড় হাতের এম। এখান থেকে বুঝতে পারছি যে হালকা বস্তুর ক্ষেত্রে ভরটা ছোট, ভারী বস্তুর ক্ষেত্রে ভরটা বড়। এখন যে প্যারামিটারটাকে সমান বলে সেটা হচ্ছে মোমেন্টাম বা ভরবেগ। ভরবেগকে পাওয়া যায় কিভাবে? ভরের সঙ্গে তার গতিবেগটাকে গুণ করে, কোনো একটা বস্তুর ভর এবং তার নির্দিষ্ট মুহূর্তের গতিবেগ ভি, সে দুটো গুণ করে পাওয়া যায় ভরবেগ। এখন এই দুটোকে যদি সমান বলে তাহলে এর ক্ষেত্রে ভি মনে করো এটা, এর ক্ষেত্রে ভি মনে করো বড় হাতের ভি। পরিষ্কার? এই দুটো প্যারামিটার যখন সমান হলো, এই এম ভি এবং এই এম ভি যখন সমান, সেই ক্ষেত্রে খেয়াল করো একটা বড়, এর এমটা বড়, এর এমটা হালকা বস্তুর এমটা ছোট। তাহলে নেক্সট যে প্যারামিটার ভি, যেটা যে অবশিষ্ট থাকছে দুটোর ক্ষেত্রেই, এই ভি এর মান কার ক্ষেত্রে বেশি হবে? অবশ্যই হালকা বস্তুর ক্ষেত্রে বেশি হবে। তার মানে লিখতে পারবো ভি গ্রেটার দেন বড় হাতের ভি। এবার চলে আসো অ্যান্সারের বি অপশন যে করেছি, কেন করেছি? কাইনেটিক এনার্জির জন্য। তাহলে কাইনেটিক এনার্জি সমান সমান আমরা জেনারেলি পাই কি হাফ এম ভি স্কোয়ার। এখন এই ভি এর মান বেশি যার ক্ষেত্রে হবে তার বর্গের পরিমাণটাও বেশি হবে। তাহলে ভি এর পরিমাণটা বেশি কার ক্ষেত্রে? ভি বেশি হয় হালকা বস্তুর ক্ষেত্রে, ভি বেশি হয় হালকা বস্তুর ক্ষেত্রে। তো হালকা বস্তুর ক্ষেত্রে যদি ভি বেশি হয় তাহলে তার কাইনেটিক এনার্জির পরিমাণটা অবশ্যই বেশি হবে। পরিষ্কার? আশা করি বোঝা গেছে। অনেক সময় ভেলোসিটি জিজ্ঞাসা করে, তাহলে ভেলোসিটির ক্ষেত্রে বলতেই পারছো হালকা বস্তুর ক্ষেত্রে ভেলোসিটি বেশি, এবং ভেলোসিটি বেশি হওয়ার জন্য তার কাইনেটিক এনার্জির পরিমাণটাও বেশি হচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 বলছে ক্লোরিনের দুটো আইসোটোপ। ঠিক আছে, অ্যান্সার বলেই দিলাম। একটা হচ্ছে 1735, আর একটা হচ্ছে 17, আর হচ্ছে 37। এই দুজনের মধ্যে সম্পর্ক কি? এখানে ক্লোরিন, দুটোই ক্লোরিন দিয়েছে বলে সহজেই বলতে পারছি আইসোটোপ হওয়া উচিত। তাহলে আইসোটোপ। এখন জেনারেল ক্ষেত্রে মনে রাখতে হবে যে এক্স এবং ওয়াই দুটো যদি আলাদা পরমাণু হয় তাহলে জেড এ, এর ক্ষেত্রে মনে করো Z2A1A2, Z1A1, Z2A2, এগুলো কি? এগুলো হচ্ছে নিচেরগুলো হচ্ছে প্রোটন সংখ্যা আর উপরেগুলো হচ্ছে ভর সংখ্যা। আগের দিন একটা কোশ্চিন ছিল সেম, এই জেড যাদের সমান Z1 = Z2 যদি হয় তাহলে তাকে কি লিখবো? আইসোটপ। A1 = যদি A2 হয় তাহলে কি লিখবো? আইসো বার।
আর আরেকটা জিনিস হয় আইসোবার, আইসোটোপ আর হচ্ছে আইসোটোন। আইসোটোন কাকে বলবো? আইসোটনস সমান সমান এই ক্ষেত্রে তোমার দাঁড়াবে ভর সংখ্যা থেকে পটন সংখ্যা বাদ। তার মানে যখন A1 মাইনাস Z1 ইকুয়াল টু হবে A2 মাইনাস Z2। পরিষ্কার? ইন্ডিভিজুয়াল এক্স এবং ওয়াই এর ক্ষেত্রে A1 থেকে Z1 বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে নিউটন সংখ্যা। A2 থেকে Z2 যেটা পাবো সেটা হচ্ছে নিউটন সংখ্যা। নিউটন সংখ্যা যখন সমান হয় তখন তাকে বলা হয় আইসোটন। তাহলে আইসোটন শিখলাম, আইসোবার শিখলাম এবং আইসোটোপ শিখলাম। পরিষ্কার? নেক্সট কোশ্চেন নাম্বার 3, ইফ ডায়মন্ড ইজ বার্নড এট হাই হিট দেন হুইচ উড বি প্রডিউসড। যদি তুমি ডায়মন্ডকে উচ্চ উষ্ণতায় পড়াও তাহলে কি হবে? এক্ষেত্রে অ্যান্সার হবে অবশ্যই কার্বন ডাই অক্সাইড। কেন? কারণ ডায়মন্ড হিরে হচ্ছে কার্বনের রূপভেদ, সেজন্য তাকে পোড়ালে কি পাওয়া যাবে? অবশ্যই কার্বন ডাই অক্সাইড। কোশ্চেন নাম্বার 4, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এন্ডোক্রাইন গ্ল্যান্ড। খুব সহজ অ্যান্সার, এগুলো প্রত্যেকটাই অন্তঃক্ষরা গ্রন্থি। এ অ্যাড্রিনাল, বি পিটুইটারি, ডি থাইরয়েড, এগুলো প্রত্যেকটাই অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে বহিঃক্ষরা গ্রন্থি কোনটা? অবশ্যই সেলিভারি গ্ল্যান্ড। ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাস ইজ নন এজ লাফিং গ্যাস। খুব আসে পরীক্ষাতে, লাফিং গ্যাস কোনটা? লাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড। লাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড। কোশ্চেন নাম্বার 6, হাফ লাইফ অফ একটা দিয়েছে আয়োডিন ইজ 60 days, হাউ মাচ ইটস রেডিও অ্যাক্টিভিটি রিমেন্স আফটার 180 days। হাফ লাইফ বলেছে 60, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন পরীক্ষাতে আসে, ডাব্লিউবিসিএস মেন্সও আসে। 60 এবং 80, তার হাফ লাইফ হচ্ছে 60। তোমাকে জিজ্ঞাসা করেছে 180 180 দিন পরে পরমাণুটির কতটা অংশ অবশিষ্ট থাকবে। এটার জন্য খুব সহজ একটা পদ্ধতি বলে দেব। দেখো, 60 থেকে 180, 60 থেকে 180 কত গুণ? অবশ্যই 3 টাইমস। এই 3 টাইমসটা আমার কিসে কাজে লাগবে? তার হাফ লাইফ হচ্ছে 60। তার মানে কোনো একটা পরমাণু যদি 100 হয় তাহলে সে 60 দিন পরে কত হচ্ছে? 50। তারপরে কত হচ্ছে? 60 দিন পরে আবার কত হচ্ছে? 25। তার 60 দিন পরে আবার কত হবে? 12.5। পরিষ্কার? তাহলে 100 যদি তার পরিমাণ হয় তাহলে কত শতাংশ পাবো? অবশ্যই 12.5% পাবো। কিন্তু তুমি নর্মালি সবার ক্ষেত্রে কি করে অ্যাপ্লাই করবে? কারণ কোশ্চেনটা অন্যরকমভাবে থাকতে পারে। সঠিক নিয়মটা হচ্ছে, মনে করো হাফ লাইফ, তাহলে প্রথম হাফে এটা, দ্বিতীয় হাফ এটা গেল তোমার ফার্স্ট হাফ, দ্বিতীয় হাফে হবে তোমার পরমাণুটার পরিমাণ যা থাকবে তার এত অংশ কমে যাবে। তাহলে প্রথমে হাফ কমছে, তারপরে 1/2 এর হোল স্কোয়ার, তারপরে কত কমবে? নিশ্চয়ই সিরিজটা বোঝা যাচ্ছে, 2³ হবে, ডট 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 চলতে থাকবে। পরিষ্কার? তাহলে এখানে 1 2 3। এখন এখানে বলেছে যে তোমার পরিমাণটা যদি 100 হয় তাহলে তাকে তুমি 2³ দিয়ে ভাগ করো, পাবে কত? সেম রেজাল্ট পাবে, 12.5%। পরিষ্কার? কোনো একটা পরমাণু, এখানে পরমাণুর পরিমাণটা দেওয়া নেই, পরিমাণটা তুমি গ্রামে থাকতো, ঠিক আছে, বা কেজিতে থাকতো, যাই থাক না কেন, ঠিক আছে, তাহলে যা থাকবে পরিমাণ তার রেসপেক্টে যদি কত পরিমাণ অবশিষ্ট থাকবে সেটা যদি দিত, তুমি তাকে কি করতে? এই এই রেশিওতে, এখানে যেমন 3 টাইমস, সেই রেশিওতে তুমি কত চুজ করতে? 2³। মনে করো তোমার যদি 50 গ্রাম থাকতো, তার রেসপেক্টে 8 দিয়ে তুমি ভাগ করতে, যেটা অ্যান্সার আসতো সেটা তোমার অবশ্যই অপশনে থাকতো। এই ক্ষেত্রে শুধু শতকরা জানতে চেয়েছে, সেক্ষেত্রে অ্যান্সার খুব সহজে পাওয়া যায়, 12.5%। নেক্সট কোশ্চেন নাম্বার 7, লাং ডিজিজ আর 4 টাইমস মোর ইন আরবান এরিয়াস দেন রুরাল এরিয়াস, দিস ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ। খুব ভালো একটা কোশ্চেন, বিভিন্ন পরীক্ষাতে আসে। অ্যান্সার হবে অপশন বি, সালফার ডাই অক্সাইড, SO2, সালফার ডাই অক্সাইড। কোশ্চেন নাম্বার 8, if the length and cross section area of a wire are both doubled। আমরা জানি কোনো পরিবাহী তারের রোধ আর সেটা কার কার উপর ডিপেন্ড করে? পরিবাহী তারের দৈর্ঘ্য L তার সঙ্গে সমানুপাতিক, এবং
পরিবাহী তারের যে ক্রস সেকশন এরিয়া এ তার সঙ্গে ব্যস্তানুপাতিক, দুটোকে মার্চ করলে পাওয়া যায় আর সমানুপাতিক L/A। সমানুপাতিকে সমান করলে পাওয়া যায় রো L/A। এটা ধ্রুবক, একে নিয়ে চিন্তা করার এখন দরকার নেই। এখন বলছে যে লেন্থ এবং ক্রস সেকশন এরিয়া দুটোকে যদি ডবল করে দাও, এটা ছিল আগের অবস্থা, এখন তুমি দুটোকে ডবল করে দিচ্ছ, তার মানে রো থাকছে 2L হচ্ছে ক্রস সেকশন এরিয়া, ক্রস সেকশন এরিয়াকে তুমি ডবল করছো, তাহলে 2A করছো, আলটিমেট তুমি পাচ্ছ কি 2 কেটে দাও, আগেরটাই তুমি ফিরে পাচ্ছ। তাহলে অ্যান্সার হবে অবশ্যই দ্য রেজিস্ট্যান্স উইল, অ্যান্সার জানতে চেয়েছে দ্য রেজিস্ট্যান্স উইল ডি রিমেইন আনচেঞ্জড, রিমেইন আনচেঞ্জড, কোনো পরিবর্তন হবে না। নেক্সট কোশ্চেন নাম্বার 9, ওয়াটার অ্যাটেন্স ম্যাক্সিমাম ডেনসিটি এট, জল কখন সর্বোচ্চ ঘনত্ব ধারণ করে? আমরা জানি অ্যান্সার হবে অবশ্যই 4 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখানে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব সর্বাধিক, এটাই আমরা জানি। বিশুদ্ধ জলের ঘনত্ব সর্বাধিক, পরিষ্কার। এখন 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কেজি সমান সমান কত হয়? 1 কেজি সমান সমান 1 লিটার হয়, পরিষ্কার। এখন অপশনগুলো ডিগ্রি সেলসিয়াসের জায়গায় যদি কেলভিনে থাকতো, প্রত্যেকটাই মনে করো কেলভিনে থাকলো, তাহলে কেলভিনে থাকলে কি করতে হতো? সেলসিয়াসকে কেলভিনে কনভার্ট করতে হতো। তাহলে কেলভিনে পার্ট যদি থাকতো সেটাও বলে দিচ্ছি, কেলভিন সমান সমান ডিগ্রি সেলসিয়াসের পার্ট যা হবে তার সঙ্গে যোগ করতে হয় 273। তাহলে 4 ডিগ্রি সেলসিয়াসটা কেলভিনে কনভার্ট করলে কত দাঁড়াবে? 4 + 273 সমান সমান 277, এটাও অপশনে থাকে। তাহলে 277 পাবো, তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস বা 277 পরিষ্কার। নেক্সট কোশ্চেন নাম্বার 10, the physical quantity obtained by the division of linear momentum of a body to its velocity। খুব ভালো একটা কোশ্চেন, কনসেপচুয়াল। কি বলছে দেখো, খুব সহজ কিন্তু কনসেপ্ট থাকতে হবে। এখানে বলছে লিনিয়ার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ, একটু আগের প্রথম কোশ্চেনে আমরা করেছি। তাহলে ভরবেগ mv, তাকে ভাগ করছো কি দিয়ে? তার ভেলোসিটি দিয়ে। তাহলে লিনিয়ার মোমেন্টাম বাই তার ভেলোসিটি, ভেলোসিটিকে ভাগ করো ভি দিয়ে, এটাই তো জানতে চেয়েছে কোশ্চেনে, শুধু মানেটা বুঝতে হবে। লিনিয়ার মোমেন্টামকে ভেলোসিটি দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? আলটিমেট অ্যান্সার হবে অপশন এ, মাস, পরিষ্কার। নেক্সট কোশ্চেন নাম্বার 11, হুইচ ইজ সিউডো ফোর্স? সিউডো ফোর্স কাকে বলা হয়? আমরা দুটো ফোর্স পড়েছিলাম ফার্স্ট চ্যাপ্টারে, সেন্ট্রিপিটাল আর হচ্ছে সেন্ট্রিফিউগাল, সেন্ট্রিপিটাল আর হচ্ছে সেন্ট্রিফিউগাল, দুটো ফোর্স পড়েছিলাম। এখন সিউডো ফোর্স বলা হয় সেন্ট্রিফিউগালকে, এর বাংলাটা হচ্ছে অভিকেন্দ্র, মানে তোমার অভিমুখ হচ্ছে কেন্দ্রের দিকে, আর সেন্ট্রিফিউগাল হচ্ছে অভিকেন্দ্র বলের ঠিক বিপরীত, তাহলে একে বলবো অপকেন্দ্র। কি বলবো? অপকেন্দ্র। এই অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্সের, এটা সার্কুলার মোশনের সময় তৈরি হয়, ঠিক আছে, রোটেশনাল মোশন সার্কুলার মোশনের সময় তৈরি হয়। বৃত্তীয় পথে যখন কোনো একটা বস্তু ঘোরে বা যায় বাঁকা রাস্তায়, ঠিক আছে, তখন এই বল সেন্ট্রিফিউগাল এবং সেন্ট্রিপিটাল ফোর্সকে আমরা পাই। এই সেন্ট্রিফিউগাল ফোর্সকে বলা হয় সিউডো ফোর্স। নেক্সট কোশ্চেন নাম্বার 12, দ্য রেজিস্ট্যান্স অফ অ্যান আইডিয়াল এমিটার, এমিটার দিয়ে কি মাপা হয়? তড়িৎ প্রবাহ মাপা হয়। তাহলে তড়িৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম অবশ্যই অ্যামিটার। এখানে বলছে রেজিস্ট্যান্স অফ অ্যান আইডিয়াল এমিটার, আইডিয়াল হতে গেলে তার অবশ্যই কি হতে হবে? রেজিস্ট্যান্স, বাধাটাকে হতে হবে 0, কিন্তু বাস্তবে এ ধরনের যন্ত্রের সম্ভব নয়, এ ধরনের পরিবাহী সম্ভব নয়, রেজিস্ট্যান্স থাকবে, বাধা থাকবে। তাহলে এখানে অ্যান্সার তোমাকে করতে হবে, অ্যান্সার হবে অবশ্যই 0, ঠিক আছে, যেহেতু আইডিয়াল কথাটা বলা হয়েছে সেই জন্য অবশ্যই লিখতে হবে 0। নেক্সট কোশ্চেন নাম্বার 13, হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস ইজ ইউজড ইন দ্য প্রিপারেশন অফ আই লোশন? আই লোশনের ক্ষেত্রে, আই লোশনের ক্ষেত্রে কোনটা ইউজ হয়? অ্যান্সার হবে বোরিক অ্যাসিড, ঠিক আছে, H3
BO3, H3BO3, boric acid. Next, question number 14. The value of acceleration due to gravity at higher altitude. এখানে বলছে ভ্যালু অফ অ্যাক্সেলারেশনের পরিবর্তনটা কেমন হবে যদি আমি ক্রমাগত উপরের দিকে যাই, হাইয়ার অ্যালটিটিউড। তাহলে অবশ্যই এটা ডিক্রিজ করবে, যত হাই উপরে যাবে তত ডিক্রিজ করবে, তাহলে অ্যান্সার হবে অবশ্যই অপশন এ। আচ্ছা, এই জি এর মান ভূপৃষ্ঠে সর্বোচ্চ সর্বোচ্চ হয়, সেটার মান এসআইতে হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সিজিএসে কত হয় 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট, কোশ্চেন নাম্বার 15. হুইচ গ্যাস ইজ ইউজড ইন মেকিং অফ বনস্পতি ঘি? অ্যান্সার হবে অবশ্যই অপশন সি, হাইড্রোজেন। খুব সহজ একটা কোশ্চেন, মনে রাখবে, হাইড্রোজেন, H2। হুইচ অফ দিস স্পিসিস আর আইসো ইলেকট্রনিক? এখানে যে জোড়াগুলো বলেছে তাদের মধ্যে আইসো ইলেকট্রনিক, মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যাটা সমান। তাহলে আইসো ইলেকট্রনিক বা ইলেকট্রন সংখ্যা সমান খুঁজে পেতে গেলে আমাকে এদের ফরমেশনটা জানতে হবে, যে প্লাস কি করে হচ্ছে আর মাইনাস কি করে হচ্ছে, তাদের সংখ্যা কত। এখানে অ্যান্সার হবে, আমি বলে দিচ্ছি, অ্যান্সারটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি, অ্যান্সার হবে অবশ্যই অপশন ডি। কেন হয় দেখো, সোডিয়াম আর হচ্ছে তোমার এফ, প্লাস কখন হয় আর মাইনাস কখন হয়? প্লাস হয় যখন প্রোটন সংখ্যা বেশি হয়, প্রোটন সংখ্যা যখন বেশি হয়। মাইনাস কখন হয়? যখন ইলেকট্রন সংখ্যা বেশি হয়, যখন ইলেকট্রন সংখ্যা বেশি হয়। এখন এই প্লাস বা মাইনাস এখানে জানতে চেয়েছে আইসো ইলেকট্রনিক, তার মানে আমি ইলেকট্রন সংখ্যাটা ক্যালকুলেট করব। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে হয় তোমার 11, ঠিক আছে, সোডিয়ামের ক্ষেত্রে হয় 11, আর ফ্লুরিনের ক্ষেত্রে হয় কত? 9। পরিষ্কার, ফ্লুরিনের ক্ষেত্রে হয় 9। এখন দেখো, সোডিয়াম থেকে এর পরবর্তী মৌল কি? নিয়ন। পরবর্তী মৌল হচ্ছে নিয়ন। এরা কি করে? পর্যায় সারণীতে এদের টেন্ডেন্সি কি? নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। তাহলে সোডিয়াম থেকে নিয়ন হতে গেলে একটা ইলেকট্রন ছেড়ে দিতে হবে। তাহলে একটা ইলেকট্রন ছেড়ে কি হবে? এ হয়ে যাবে Na+। আবার এ নিকটবর্তী মানে কি, এক ধাপ পিছিয়ে যেতে হবে, ঠিক আছে, এক ধাপ, সরি ভুল বললাম, ঠিক আছে, এ একটা ইলেকট্রন গ্রহণ করবে। না, আমার লেখাটা ভুল হয়েছে, দেখো এখানে একটা জিনিস মনে রাখবে, আমি লেখাটা ভুল লিখেছি। সে বর্জনই করবে, লেখাটা ভুল লিখেছি, দেখো অ্যাকচুয়ালি আগে থাকে তোমার ফ্লুরিন, ঠিক আছে, তারপরে থাকে নিয়ন, তারপরে থাকে সোডিয়াম, ঠিক আছে, লিখতে গিয়ে আমি ফ্লুরিনটাকে পরে লিখেছি। এবার দেখো, এর হয় 9, এর হয় 11, সেটা সংখ্যাটা আমি ঠিকই লিখেছিলাম। এখানে দেখো, তাহলে এ নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল নিয়ন, তাকে ফলো করতে চাইবে। তাহলে এর 9 থেকে 10 হতে গেলে একটা ইলেকট্রন নিতে হবে। তাহলে একটা ইলেকট্রন নেওয়ার জন্য এ হয়ে যাবে কি, এর মধ্যে ইলেকট্রনের আধিক্য দেখা যাবে এবং সে হয়ে যাবে কি, F-। আবার সোডিয়াম থেকে নিয়ন হতে গেলে একটা ইলেকট্রন তাকে বর্জন করতে হবে। এটা আগের ড্রয়িংয়ে আমি ভুল লিখেছিলাম, দেখো সোডিয়াম থেকে নিয়ন হতে গেলে একটা ইলেকট্রন ছেড়ে দিতে হবে। তাহলে একটা ইলেকট্রন ছেড়ে দিলে তার দাঁড়াবে কত, 10, ঠিক আছে, সে 10 হতে চাইছে। তাহলে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে কি হবে, Na+। তাহলে এখন প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা কত, 10। তাহলে যেহেতু এফ মাইনাস এফ মাইনাস এবং Na+ দুটোর ইলেকট্রন সংখ্যা কত দাঁড়াচ্ছে, 10, সেই জন্য এদেরকে বলা হয় আইসো ইলেকট্রনিক। পরিষ্কার, তাহলে অ্যান্সার হবে অবশ্যই অপশন ডি। নেক্সট, কোশ্চেন নাম্বার 17. ক্লোরিন exposure of which among the following minerals oblique salt in groundwater may cause black foot disease? এখানে ব্ল্যাক ফুট ডিজিজের জন্য কে দায়ী সেটাই জানতে চেয়েছে। ব্ল্যাক ফুট ডিজিজের জন্য দায়ী আমরা প্রত্যেকে জানি, অ্যান্সার হবে অপশন সি,
আর্সেনিক। আর্সেনিক এক ব্লাড ফ্লো ডিজিজের জন্য দায়ী। পরিষ্কার? নেক্সট কোশ্চেন নাম্বার 18, টুইঙ্কলিং অফ স্টার ইন এন ইজ অন অ্যাকাউন্ট অফ, কেন হয় টুইঙ্কলিং অফ স্টার্স ইজ অন অ্যাকাউন্ট অফ, টুইঙ্কলিং কেন হয়, এর কারণ কি? অবশ্যই হবে তোমার অপশন ডি, লার্জ ডিস্টেন্স অফ স্টার্স। আমরা জানি তারা অনেক দূরে আছে এবং ফ্লাকচুয়েট হচ্ছে ইন দ্য ডেন্সিটি অফ এয়ার, এটা হচ্ছে মেন কারণ। আমরা জানি যে যে মিডিয়ামগুলো তাদের যদি ঘনত্বের পার্থক্য হয় তখন ক্রমাগত তাদের এই প্রতিসিত রশ্মির দিকের, প্রতিসিত রশ্মি যেটা তার অভিমুখের বারবার পরিবর্তন হয়। তাহলে প্রতিসিত রশ্মির বা রিফ্রাক্টেড রে, রিফ্রাক্টেড রে যেটা আমাদের চোখে পৌঁছাবে তার দিক বারবার পরিবর্তিত হওয়ার জন্য সেটা ফ্লাকচুয়েট করে। তাহলে কারণ কি? অবশ্যই বিভিন্ন দূরত্বে আছে বা অসংখ্য দূরত্বে আছে, অসংখ্য দূরে আছে, ঠিক আছে, এবং তারা ফ্লাকচুয়েট করে, ডেনসিটিগুলো ফ্লাকচুয়েট করে, ঘনত্বগুলোর ক্রমাগত পরিবর্তন হয়, সেই জন্য রিফ্লেকশন বা প্রতিসরণের জন্য সেটা হয়। অ্যান্সার হবে অবশ্যই অপশন ডি, লার্জ ডিস্টেন্স অফ স্টার্স অ্যান্ড ফ্লাকচুয়েটস ইন দ্য ডেন্সিটি অফ এয়ার। Next, question number 19. The octet rule is not valid for which one of the following molecules? আমরা জানি অক্টেট রুল বা হচ্ছে অষ্টক নিয়ম, অষ্টক নিয়ম, এই অষ্টক নিয়ম বা এই যে 8 নম্বর যেটা আগের কোশ্চেনে বলছিলাম নিয়নের ক্ষেত্রে, ঠিক আছে, যে তারা নিকটবর্তী ইষ্টমূলকে ফলো করতে যায়, এটাকে অষ্টক নিয়ম বলা হয়। তার মানে নিয়নের ক্ষেত্রে যেটা ছিল সেটাই বলি, 10, তার মানে বিন্যাস করলে পাওয়া যায়, কে এবং এল এ বিন্যস্ত করলে পাওয়া যায় 2 এবং 8, এই যে 8 ধারণ করছে লাস্ট কক্ষপথে, এটাকে বলছে অষ্টক নিয়ম। এখন হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয়, হিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, ঠিক আছে, হাইড্রোজেনের পরে থাকে হিলিয়াম, এর ক্ষেত্রে কি হয়, দ্বৈত নিয়ম। পরিষ্কার? কারণ এর পরমাণু সংখ্যা হচ্ছে 2। এখন দেখো দুটো নিয়ম হয়, অষ্টক নিয়ম আর হচ্ছে দ্বৈত নিয়ম। এখানে বলছে কোনটা অষ্টক নিয়ম মানে না, এই প্রত্যেকটার ক্ষেত্রেই বিন্যাস করলে দেখা যাবে অষ্টক নিয়ম মানছে, মানছে না কোনটা, এই বি এর জন্য, ঠিক আছে, বি এর জন্য মানছে না। অ্যান্সার হবে অপশন ডি। পরিষ্কার? নেক্সট, বি থাকে কোথায়, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, তারপরে হচ্ছে বোরন। পরিষ্কার? তারপরে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, এই ফ্লুরিনের সঙ্গে বি এর তোমার বন্ধন তৈরি হচ্ছে, ঠিক আছে, কি করবে, এফ থেকে সে বি কে দেওয়ার চেষ্টা করবে। নেক্সট চলো কোশ্চেন নাম্বার 20, ইউরেথ্রা ইন এ হিউম্যান বডি ইজ অ্যাসোসিয়েটেড উইথ, ইউরেথ্রা কোথায় থাকে, খুব সহজ একটা কোশ্চেন, অ্যান্সারটা দেখো অপশন বি, ইউরিনারি সিস্টেম। নেক্সট কোশ্চেন নাম্বার 21, দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন এয়ার, আগের দিন ছিল মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল ছিল, মেটাল যখন থাকবে তখন হয় অ্যালুমিনিয়াম, এখানে বলছে মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন এয়ার, ঠিক আছে, তাহলে গ্যাসীয় পদার্থের মধ্যে অবশ্যই হবে অপশন বি, নাইট্রোজেন। কত থাকে, অ্যাপ্রক্স 78% থাকে, অ্যাপ্রক্স 78%। কোশ্চেন নাম্বার 22, হুইচ অফ দ্য ফলোইং ইকুয়েশন রিপ্রেজেন্টস কম্বিনেশন অফ হাইড্রোজেন গ্যাস উইথ নাইট্রোজেন টু ফর্ম অ্যামোনিয়া, অ্যামোনিয়া তৈরির জন্য কোন বিক্রিয়াটি সত্য বা সঠিক? অ্যান্সার হবে অপশন সি, আমরা প্রত্যেকে জানি 2H, 3H2 প্লাস হচ্ছে N2 সমান সমান 2NH3, বিন্যাস সহকারে এটাই হওয়া উচিত, ঠিক আছে, কারণ এখানে শুধুমাত্র নাইট্রোজেন এইভাবে থাকতে পারে না, এখানে হাইড্রোজেন এইভাবে হয় না, সেক্ষেত্রে সঠিক বিন্যাস কোনটা হবে, অবশ্যই এটা, ঠিক আছে, হাইড্রোজেন জার্মান হাইড্রোজেন হয় কিন্তু এইভাবে হয় না। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 23, লংগেস্ট বন, দীর্ঘতম হাড়ের কথা জানতে চেয়েছে, আমরা প্রত্যেকে জানি মুখস্থ আমাদের অপশন এ, ফিমার, ফিমার হবে সব থেকে বড় হাড়। 24, হোয়াট ইজ টোলেন্স রিএজেন্ট, খুব ভালো একটা কোশ্চেন, এগুলো আসে, এটা হবে অবশ্যই
অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট, অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট, পরিষ্কারভাবে বলা হয় অ্যামোনিক্যাল AgNO3, অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট। কোশ্চেন নাম্বার 25, আজকের লাস্ট কোশ্চেন। ভিটামিন রিকোয়ার্ড ফর প্রপার ক্লটিং অফ ব্লাড ইন এ হিউম্যান বডি। ঠিক আছে, একটা হিউম্যান বডিতে যে ব্লাড ক্লটিং হয় বা রক্ত সঞ্চালনে সাহায্য করে কোন ভিটামিন? এ হবে না, অ্যান্সার হবে সিও হবে না, ডি হবে না, অ্যান্সার হবে অপশন ডি, ভিটামিন কে। ভিটামিন কে রক্ত সঞ্চালনে সাহায্য করে। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই 25টা কোশ্চিন। খুব ভালো কোশ্চিন ছিল প্রত্যেকটাই। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমরা আরও ভালো ভালো কোশ্চিন নিয়ে আসব। যারা ক্লাসটা এতক্ষণ কন্টিনিউ করলে তাদেরকে বলবো অবশ্যই থ্যাঙ্কস ফর ওয়াচিং। ঠিক আছে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর আমরা এরকমভাবে গাইড করতে থাকবো। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। যাদের ভালো লেগেছে, যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং অবশ্যই সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।